জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, 26-এর ভোটে এখন সংখ্যার লড়াই। শুভেন্দু অধিকারীর মুখে আসন চ্যালেঞ্জ, আসন বাড়ানোর পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হিন্দু ভোট এক হলে 220 আসনের দাবি শুভেন্দুর, আর 26-এ 214-র বেশি সিটের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আর একটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল। প্রথমবার আমি 2000 ভোটে জিতেছিলাম। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে, এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা চাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। শুভেন্দুর বদলা বনাম অভিষেকের শিক্ষা, বদলা নিতে বদলের ডাক শুভেন্দুর। বিজেপিকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের। 26-এর মহারণে হুঙ্কার শাসক বিরোধী। শুভেন্দু অধিকারীর বদলা বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, বদলা নিতে বদলের ডাক শুভেন্দু অধিকারীর। বিজেপিকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। 26-এর মহারণে হুঙ্কার শাসক বিরোধী। আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয় রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে। কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। বদলা চান তো? বদলা যদি চান বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন। 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক, আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে। বিজেপি কমিশনকে নিশানা অভিষেকের। ম্যাপিং নোটিশ দেওয়াদের আনম্যাপ করার ডাক। বারুইপুরের সভায় বিজেপি কমিশনকে এক হাত। 2016 সালে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে না ভুলে গেছেন? আবার 10 বছর পরে 2026 SIR এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে, মনে আছে? মনে থাকবে? আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন। তারপর আমাদের এখন 2027-এ কোনো নির্বাচন নেই, 28-এ আবার পঞ্চায়েত। আগামী 26, 27, 28 একবার লাইনে দাঁড়াবেন। দাঁড়িয়ে EVM এর বোতামটা এমনভাবে টিপবেন, যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। তাদেরকে আনম্যাপ করতে হবে। আনম্যাপড 85 জন আত্মহত্যা করার চেষ্টা করেছে, তার মধ্যে প্রায় 50-51 জন সাধারণ মানুষ, আর 30 জন প্রায়
30-35 জন বিএলও, তার মধ্যে প্রায় 56 জন মারা গেছে 2 মাসে। 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? দেবেন না? দেবেন না? মৌলিক অধিকার ছিনিয়ে নিতে এসআইআর, জনগণ জবাব দিতে ভোট বাক্সে করবে এফআইআর। এসআইআর হিয়ারিং নিয়ে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম। শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিজেপির লক্ষ্মীর ভান্ডার প্রতিশ্রুতিকে কটাক্ষ। 100 আবাস আটকে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি। বিজেপি শাসিত রাজ্যে প্রকল্প চালুর চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে। আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। বাংলা বাদ দিন, পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায়, আসাম আপনারা ক্ষমতায়, মেঘালয়ে আপনাদের সরকার, এনডিএ সরকার, আপনাদের সরকার রাজস্থানে, মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায়, উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায়, উত্তরাখণ্ড আপনারা ক্ষমতায়, ছত্তিশগড় আপনারা ক্ষমতায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। 26-এর শুরুতেই 26-এর লড়াই ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রার পর এবার রণসংকল্প যাত্রা। বারুইপুর থেকে শুরু, আগামী 1 মাস রাজ্যের নানা প্রান্তে জনসভা করবেন অভিষেক। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল তৃণমূল। ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস রাজ্য জুড়ে জনসভা করবেন তিনি। শুরুটা হলো শুক্রবার বারুইপুর থেকে। 2024-এর লোকসভা ভোটকে লক্ষ্য করে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। 26-এ বিধানসভা ভোটের আগে তার রণসংকল্প যাত্রা। প্রচারের ময়দানে অভিষেক, তৃণমূলের কর্মসূচিতে ফের র্যাম্প। শেষবারেই র্যাম্প দেখা গিয়েছিল তৃণমূলের ব্রিগেডের সভায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে র্যাম্পে হেঁটেছিলেন দলের লোকসভার প্রার্থীরা। এবার অভিষেকের বারুইপুরের সভায় র্যাম্প। এই র্যাম্পে এমন 3 ভোটারকে হাঁটালেন অভিষেক, নির্বাচন কমিশনের তালিকায় যারা মৃত। এমন 3 ভূতই তৃণমূলের সভায়। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। মূল মঞ্চে বিরাট এলইডি, ঠিক কনসার্টের মতো। মঞ্চের সামনে প্লাস চিহ্নের মতো র্যাম্প।
মূল মঞ্চ তিনটি, মাঝের মঞ্চে অভিষেক, সাংসদ এবং বিধায়করা, অন্য দুটি মঞ্চে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং অন্য নেতারা। এই বারুইপুর থেকে শুরু, এবার রাজ্য জুড়ে সভা করবেন অভিষেক। তৃণমূলের স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অভিষেকের কর্মসূচি চলবে 27 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বারুইপুরের পর শনিবার অভিষেকের জনসভা আলিপুরদুয়ারে, তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব প্রান্তেই সভা করবেন অভিষেক। এবারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশকারী সন্দেহেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালী খাতুনকে। আদালতের নির্দেশে যাকে দেশে ফেরানো হয়েছে। 6 জানুয়ারি রামপুরহাটে সভা অভিষেকের। ওই দিন সোনালী খাতুনের সঙ্গেও দেখা করবেন তিনি। মতুয়াগড় থেকে রাজবংশীদের এলাকা, কলকাতা থেকে নন্দীগ্রাম, সব জায়গাতেই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মসূচি শেষ হবে 27 জানুয়ারি হাওড়ায়। নিউজ 18 বাংলা। জীবিত হয়েও খসড়ায় মৃত 3 জনকে নিয়ে র্যাম্পে হাঁটলেন অভিষেক। মেটিয়া বুরুজ কাকদ্বীপের 3 জনকে নিয়ে র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভায় কমিশনকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়া বুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। র্যাম্পে যারা হাঁটলেন মৃত ভোটার নির্বাচন কমিশনের খাতায়। বিধানসভা কেন্দ্র মেটিয়া বুরুজ, ওয়ার্ড 139, বুথ নাম্বার 22, নাম মনিরুল মোল্লা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের সভায় র্যাম্পে হাঁটলেন তিনি। 3 জনের মধ্যে একজন মনিরুল মোল্লা, আর একজন হরে কৃষ্ণ গিরি। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 207 নম্বর বুথের ভোটার হরে কৃষ্ণ গিরি। শুধু মনিরুল হরে কৃষ্ণ নন, আরও একজন ছিলেন আজ, মায়া দাস। মেটিয়া বুরুজ বিধানসভা কেন্দ্রের 2 নম্বর ওয়ার্ডের 215 নম্বর বুথের ভোটার মায়া দাস, যারা কমিশনের তালিকায় মৃত। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কে হাঁটবে কৌতূহল ছিল। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়া বুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণে আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি, একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ধ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। র্যাম্পে হাঁটতে বাধ্য করেছে বিজেপি, যাওয়ার আগে হাঁটতে হবে, অভিষেককে পাল্টা কটাক্ষ শ্রমিকের। নিঃসন্দেহে একটা সৃজনশীল ব্যাপার, এটা তো আনন্দের বিষয়। তৃণমূলকে বিজেপি র্যাম্পে হাঁটিয়ে ছাড়ছে, আরো কোথায় কোথায় ভবিষ্যতে আমরা হাঁটাবো খালি আপনি দেখতে থাকুন। এর আগে র্যাম্পে হাঁটতে হাঁটতে ক্যান্ডিডেট ছেড়ে দিয়েছিলেন, এবার র্যাম্পে হাঁটছেন, তারপরে আবার কোন রাস্তায় হাঁটবেন দেখুন। তবে হাঁটাবো আমরাই, ভাঙবো, গড়বো, নড়বো, যা কিছু হওয়ার সেটা বিজেপির মাধ্যমেই হবে। যাওয়ার আগে মানুষ একটু হাঁটে।
কমিশনের তালিকায় মৃত বারুইপুরের সভায় জীবিতদের হাঁটিয়ে কমিশনকে তো অভিষেকের অভিযোগে তৎপর নির্বাচন কমিশন। কি করে জীবিতকে মৃতের লিস্টে? গাফিলতিটা কার? ডিএম এর কাছে কি তথ্য রয়েছে? দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের রিপোর্ট তলব সিইও। আর এরই মাঝে এসআইআর আতঙ্ক তো চলছে, আর সেই আতঙ্কে আবারও মৃত্যু মুর্শিদাবাদের ডোমকলে। মৃত জয়নাল আনসারি। জয়নালের স্ত্রীকে এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ার পরেই দুশ্চিন্তায় জয়নাল, আর তারপর মৃত্যু। কি ঘটেছিল মাঝে জানবো, প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, দমকলের ভগীরথপুরের হাটখানা এলাকার বাসিন্দা এই জয়নাল আনসারি, তার স্ত্রীকে এসআইআর এর তোমার নাম ওটার জন্য শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। তারপরে কিন্তু চিন্তিত ছিলেন এবং তার স্ত্রী এই যেহেতু হাওড়ার বাসিন্দা, তাই কাগজপত্র ঠিক মতো ছিল না, তাই কাগজপত্র নিয়ে এসে যদিও সে হিয়ারিং এর জমা দেয়, কিন্তু তার স্বামীকে বলতে পারেনি। তারপরে কিন্তু গতকালকে তোমার কলকাতায় যে রাজমিস্ত্রি কাজ করতো, সেখানেই তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যেহেতু তার স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল, সেইকে তারপর থেকে সে আতঙ্কিত ছিল যে হয়তো তার স্ত্রীকে এবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই নিয়ে সে বারে বারে উদ্বেগও প্রকাশ করেছিল পরিবারের কাছে এবং তারপরে মারা যায়। তারপরে পরিবারের পক্ষ থেকে আজকে তার দেহ কবরস্থ করা হয় এবং পরিবারের লোকদের অভিযোগ এই হিয়ারিং এ স্ত্রীকে ডাকার জন্যই কিন্তু তার এই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে এই জয়নাল আনসারি। বেশ। আমার হাজবেন্ড খুব টেনশন করছে যে আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে। আমাকে বারবার করে বলছে তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে। তা আমি তখন বলছি তুমি টেনশন করো না গো, আমাকে কোথাও নিয়ে যাবে না। বয়স 96, তবু এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। অনেকেই বলছেন কতটা অমানবিক হলে প্রায় শতায়ু এই বৃদ্ধাকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়। শুক্রবার এই বৃদ্ধার খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, আর কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশ, 4 জানুয়ারি বৃদ্ধার বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। আমি তো দিয়েছি, আমার নিজের পরিচয় নিজে দিচ্ছি। এখানে আমাকে কি করতে হবে? বেঁচে তো আছি, সেটা প্রমাণ করতে হবে। ইনি রাসবিহারীর হাজরা রোড এলাকার বাসিন্দা মিনতি দত্ত। বয়স 96, হাঁটতে পারেন না, কয়েক মাস ধরে শয্যাশায়ী। তিনিও এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। কতটা অমানবিক হলে প্রায় শতায়ুকে শুনানিতে ডাকা যায়? এত বছর বয়স, এতদিন ধরে থেকে সবকিছু প্রমাণ দিয়েও ভোটার থাকবে কি না থাকবে সেটাই তো একটা প্রশ্ন। অনেকেই তো বললেন যে আমরা বাড়িতে আমরা লোক পাঠাবো, আমরা গিয়ে দেখে আসবো, তারপরে তো আসেননি কেউ। অমানবিক বলি। 96 বছরের মিনতি দত্ত, তার ছেলে বছর 74-এর গৌতম দত্ত। বৃদ্ধার ছেলের দাবি 30শে ডিসেম্বর কালীঘাট হাই স্কুলে শুনানির জন্য তার মাকে নোটিশ দেওয়া হয়। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে রাখা হয়েছে। সম্প্রতি তিনি বিএলওর কাছে অনুরোধ জানান বাড়িতে গিয়ে শুনানির জন্য, কিন্তু কমিশনের তরফে কেউ যায়নি বলে দাবি। এ নিয়ে আশঙ্কায় দত্ত পরিবার। এত বছর বয়স, এতদিন ধরে থেকে সবকিছু প্রমাণ দিয়েও ভোটার থাকবে কি না থাকবে সেটাই তো একটা প্রশ্ন। অনেকেই তো বললেন যে আমরা বাড়িতে আমরা লোক পাঠাবো, আমরা গিয়ে দেখে আসবো, তারপরে তো আসেননি কেউ। অমানবিক বলি। আমি তো দিয়েছি, আমার নিজের পরিচয় নিজে দিচ্ছি। এখানে আমাকে কি করতে হবে? আপনাকে আবার বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে তো আছি, সেটা প্রমাণ করতে হবে। শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ। 4 জানুয়ারি মিনতি দত্তের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশন এও জানতে চেয়েছে অসুস্থ বৃদ্ধাকে কেন 30শে ডিসেম্বর শুনানি কেন্দ্রে হাজির হতে বলা হয়েছিল। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। দুবার স্ট্রোকে আক্রান্ত, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। নকশাল বাড়িতে বছর 50-এর মালন সরকারের হয়রানির এক শেষ।
মালন সরকার, বয়স 50, নকশালবাড়ির বাসিন্দা। 2 বছরের মধ্যে 2 বার স্ট্রোক হয়ে গিয়েছে। অসুস্থ শরীরে হাজির এসআইআর শুনানিতে। নকশালবাড়ির হাতিঘিসার মঙ্গল সিং এলাকা, এখানকার বাসিন্দা মালন সরকার। 2 বছর আগে স্ট্রোক হয়, এরপর 6 মাস আগে ফের স্ট্রোক। ডান হাত এবং ডান পা ঠিকমতো নাড়াচাড়া করতে পারেন না। এই অবস্থায় তাকে ডাকা হয় শুনানিতে। পরিবারের অভিযোগ, বিএলওকে জানিয়েও লাভ হয়নি। বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্র, তাই টোটো ভাড়া করতে হয়। সেখানে পৌঁছতে নাজেহাল অবস্থা। এরপর কোনো রকমে হেঁটে বিডিও অফিসে। এতে দুর্ভোগের এক শেষ। আমার স্টক হয়েছে না, ব্রেন স্টক। এখন কেমন আছে? এখন একটু অল্প করে সুস্থ আছি। আপনাকে কি ডেকেছিল আজকে হিয়ারিং এ? ডাকছে। আপনি তো অসুস্থ, আপনাকে তো বাড়িতে গিয়ে করা উচিত, কিছু বলেননি? আমার ছেলে গেছিল, তো আমার ছেলে আমাকে বলছে আমাকে বলে যাইতেই হবে। এই অবস্থায় আপনাকে আসা, আপনার তো অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে। মার আমার যে ব্রেন স্ট্রোক হয়েছিল, যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল, এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে, যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই। আজকে কি তাকে হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আপনি বিএলও কে জানাননি বিষয়টা? বিএলও কে জিজ্ঞাসা করেছিলাম, তো বিএলও বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হিয়ারিংটা। তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে। হ্যাঁ, প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এখন করতে তো লাগবে এই জিনিসটা। নিউজ 18 বাংলা মালন সরকারের খবর দেখানোর পর তৎপর হয় নির্বাচন কমিশন। দার্জিলিংয়ের জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে দ্রুত রিপোর্ট তলব করা হয়। জানতে চাওয়া হয় ব্রেন স্ট্রোকে আক্রান্তকে কেন শুনানিতে ডাকা হলো, বুথ লেভেল অফিসারের ভূমিকা কি ছিল। এই ঘটনায় বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কমিশন। নিউজ 18 বাংলা। শুনানিতে হয়রানির অভিযোগে ঝাঁটাহাতে বিক্ষোভ। তুফানগঞ্জে বিডিও অফিসের সামনে বিক্ষোভ। বিডিও অফিসের সামনে ঝাঁটাহাতে বিক্ষোভ মহিলাদের। বিক্ষোভ ঘিরে শুরু রাজনৈতিক তরজা। সাধারণ ভোটার তো হয়রানি হচ্ছে, বিজেপিকে হটাও। আজ যে এতগুলো মানুষের যে হয়রানি করছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমার যেমন বয়স কম, আরো যে বৃদ্ধ মানুষ আছে তাদের তো বেশি আমাদের থেকে ডাবল হয়রানি হচ্ছে না। তার জন্য আমরা এখানে সবাই মিলে প্রতিবাদ জানাতে এসেছি। কাগজপাতি জোগাড় করা 2002-এ যারা ভোট দিয়ে আসছে তাদেরও নাম নেই, এখনো নেই। এত বছর ভোট দিয়ে আসার পরে লিস্টে তাও আমাদের নাম নেই। ঝাড়ু হাতে রুখে দাঁড়ানোর প্রক্রিয়া এরা সবাই করবে। গ্রামে গঞ্জে 26-এর নির্বাচনের আগে দেখবেন বিজেপির কোনো নেতা কোনো গ্রামে যেতে পারবে না, সমস্ত লোক ঝাঁটা নিয়ে বের হবে। এবার বিধানসভা 26-এর ভোটে এদের ঝাঁটা পেটাই হবে এবং ঝাঁটা পিটে এদেরকে সাফ করে দেওয়া হবে। যেখানে এসআইআর চলছে আর নির্বাচন কমিশন করাচ্ছে, দেশের আমাদের আরো 12টা রাজ্যে চলছে। বেহায়ার মতো কিছু দিন দুঃখী মহিলাকে, বেশিরভাগ এক শ্রেণীর মহিলা, তাদেরকে নিয়ে জড়ো করে নিজেদের ব্লক প্রশাসনের সামনে দাঁড় করিয়ে মিথ্যা অপপ্রচার চলছে। এই মিথ্যা বলি মানুষ আর কান দিচ্ছে না। অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিনে 26-এর নির্বাচনে তার জবাব তৃণমূল পেয়ে যাবে। যন্ত্র দিয়ে নাগরিকত্ব যাচাই, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাতে যন্ত্র রয়েছে আধিকারিকদের, সেই যন্ত্র দিয়েই নাগরিকত্ব যাচাই চলছে। শীর্ষ পুলিশ কর্তাদের এভাবেই নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র হাতে, যন্ত্র দিয়ে বাংলাদেশিদের চিহ্নিত করার দাবি। পিঠে যন্ত্র ঠেকানো হচ্ছে এবং যন্ত্র ঠেকিয়ে দুজনকে অনুপ্রবেশকারী তকমা। বিহারি মার্কেট চত্বরে ভাইরাল পুলিশের ভিডিও। 23শে ডিসেম্বর বস্তিতে যৌথ হানা পুলিশ এবং র্যাফে। ঘটনার সত্যতা স্বীকার ডিসিপি নিমিশ পাটিলের। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। ঘটনার তদন্তের নির্দেশ গাজিয়াবাদ পুলিশের। बांग्लादेश के तो नहीं हो? नहीं सर, झूठ बोल। मशीन को दिखाओ, मशीन लगाओ भाई इनकी पीठ पे। हाँ तो उधर को दिखाओ, उधर को मशीन लगाओ इनकी पीठ पे। बोलो कहाँ के? बांग्लादेश मशीन तो बांग्लादेश बता रही है। बिहार, यूपी, हाट, अररिया जिला। कौन है बांग्लादेश का? यहाँ सिर्फ बांग्लादेश के तो नहीं हो? नहीं सर, झूठ बोल। मशीन लगाओ भाई इनकी पीठ पे। हाँ तो उधर को दिखाओ, उधर को मशीन लगाओ इनकी पीठ पे। बोलो कहाँ के? बिहार के। बांग्लादेश मशीन तो बांग्लादेश बता रही है। बिहार, यूपी, हाट, अररिया जिला।
कौन है बांग्लादेश का? यहाँ सिर्फ বাংলাদেশি বলে দাগিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া ভয়ঙ্কর যন্ত্রণা, ভয়াবহ অভিজ্ঞতা সোনালী খাতুনের। গাজিয়াবাদের ঘটনায় আতঙ্কের স্মৃতি ফিরল। দিল্লি পুলিশ কেন ধরেছিল? আমরা বাংলা কথা বলছিলাম, তার জন্য আমাদের বাংলা কথা বলার জন্য আমরা ধরলো, ধরে থানাতে তুলো 2 দিন মারধর করলো আমাদের। যে আমরা বললাম পেটে বাচ্চা আছে, তাও মানলো না কোনো মতে। জাহাজে চাপেন দিল, জাহাজে চাপে বিএসএফ এর হাতে তুলে দিল। বিএসএফ আমরাকে রাত্রে অন্ধকার জঙ্গলে তুলে দিল, বলছে এইদিকে ঘুরলে তোমরাকে গুলি মার দেবো। আমরাকে দাঁড়ান থেকে গুলি মারছিল আমরাকে, বলে তোমরা এই পার চলে যাও বাংলাদেশ। ওদের পায়ে হাতে ধরলাম, আমরা অনেক কান্নাকাটা করলাম। আমরা বললাম কি আমরা গর্ভবতী, আমরা ভারতীয়, আমরা বাংলাদেশি নয়, তাও কোনো মতে মানে ডকুমেন্টস দেয়। যে কোনো মূল্যে বাংলাভাষীদের হেনস্থা করা, যে কোনো মূল্যে যারা বাংলাভাষী তাদের হয়রান করা, এটা তো তার একদম নিউ মডেল। হীরক রাজার দেশেতে ছিল যন্তর মন্তর ঘর। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের যেসব সরকারি কাজকর্ম, সেগুলো তো এই যন্তর মন্তরের যন্তর দিয়ে মানুষকে নানা ধরনের কলকবজায় ফেলার সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে। নরেন্দ্র মোদী তো হীরক রাজা। আমরা তীব্র নিন্দা করছি। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং একদম ঠিক করে নি মানুষকে হ্যারাস করা হবে। ভারতীয় না বাংলাদেশি, সবকিছুর একটা সীমা থাকে। বিজেপি সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে এর কড়া জবাব দেবে।